হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সংকেত অডিও স্টোরিতে আজ আপনারা শুনবেন একটি রোমহর্ষক কাহিনী, দেউল বাড়ির জঙ্গলে। সকল শ্রোতাদের কাছে আমাদের একটাই অনুরোধ, গল্প শুনে গল্প ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সংকেত অডিও স্টোরিজ। বিশেষ সহযোগিতায় ঋতুরা স্টুডিও। আজকে গল্প পাঠী এবং গল্পের সূত্রধার আমি অরূপ। শুরু করছি আমাদের আজকের গল্প, দেউল বাড়ির জঙ্গলে। দেবপ্রসাদ ভাদুড়ির সঙ্গে আমার আলাপটা হয় ডিসেম্বরের মাঝামাঝি একটা শীতের সময়। ভদ্রলোকের বাড়িটা একটা মিনি অ্যান্টিক মিউজিয়াম বলা যায়। আমার এক কলিগ প্রণয় আমাকে নিয়ে গিয়েছিল ভদ্রলোকের বাড়িতে। প্রণয়ের সঙ্গে কি করে ভদ্রলোকের আলাপ হয় সে বিষয়ে জিজ্ঞেস করাতে সে বলেছিল ভদ্রলোক নাকি তার দূর সম্পর্কের এক কাকা হন। আমি অবশ্য বিস্তারিত আর কিছু জিজ্ঞেস করিনি, তবে ভদ্রলোকের বাড়ি গিয়ে যা দেখেছিলাম তাতে চক্ষু স্থির হয়ে যাওয়ার মতোই অবস্থা হয়েছিল আমার। তবে দেবপ্রসাদ ভাদুড়ির মুখে এমন একটা অদ্ভুত এবং রোমহর্ষক কাহিনী শুনেছিলাম যে কাহিনীর ঘোর কাটতে আমার বেশ কিছুটা সময় লেগেছিল। বিশ্বাস করেছিলাম কি করিনি তা নিয়ে এখনো নিজের কাছেই প্রশ্ন করে যাই। বিষয়টা তাহলে একটু বিস্তারিতই বলি। আমি বিনয় কৃষ্ণ চক্রবর্তী, সুন্দরবনের তারানগর হাই স্কুলের ইতিহাসের অধ্যাপক। প্রণয় আমারই কলিগ। প্রণয়ের সাথে আমার প্রথম আলাপ হয় বছর দুয়েক আগে। দুজনেই একই স্কুলে অধ্যাপনার কাজ করতে করতে কখন যে ভালো বন্ধু হয়ে গিয়েছিলাম নিজেরাই বুঝতে পারিনি। সেদিন ছিল শনিবার। স্কুল ছুটি হওয়ার পর প্রণয় আমাকে বলল, বিনয়, আজকে সন্ধে সন্ধে নাগাদ আমার বাড়িতে একবার চলে এসো, তোমাকে একজনের সঙ্গে আলাপ করাবো। কার কথা বলছো? আসলে আমার এক দুঃসম্পর্কের কাকা আসছেন কলকাতা থেকে, আমাকে রিসিভ করতে যেতে হবে খেয়াঘাটে। তোমার সঙ্গে পরিচয় করাবো তার একটা বিশেষ কারণ রয়েছে। ভদ্রলোকের সাথে আলাপ বলে বুঝতে পারবে তিনি কী ধরনের মানুষ। তার সংগ্রহশালায় আশ্চর্য সব সংগ্রহ রয়েছে। সেই সব সংগ্রহের পিছনে আছে অদ্ভুত অদ্ভুত সব কাহিনী। বাকি কথা বাড়ি ফিরতে ফিরতে হয়েছিল। আমি প্রণয়কে জিজ্ঞেস করলাম, তোমার এই কাকার সংগ্রহশালা মানে? ব্যাপারটা বুঝলাম না, একটু খোলসা করে বলো তো ভাই। আমার এই কাকার নাম দেবপ্রসাদ ভাদুড়ি। আসলে ইনি আমার বাবার কোনো এক দুঃসম্পর্কের ভাই হন। স্পেশাল ফোর্সে তিনি 12 বছর ছিলেন। রিটায়ারমেন্টের পর যখন বাড়িতে বসে পেনশন খাওয়ার মতো অবস্থা, তখন তিনি তা করতে নারাজ হন। বহু জায়গায় ঘুরে ঘুরে তিনি বিভিন্ন ধরনের অলৌকিক রহস্য উন্মোচনের কাজ করে বেরিয়েছেন। আর সেই সব জায়গা থেকে এক এক রকম অ্যান্টিক জিনিস তিনি সংগ্রহ করে এনেছেন। আর সেই সব জিনিস দিয়ে তার বাড়িতে তিনি একটা সংগ্রহশালা মতো তৈরি করে ফেলেছেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আশ্চর্য ব্যাপার তো, এই ভদ্রলোকের সঙ্গে আলাপ তো করতেই হচ্ছে। কাকা আমাকে চিঠিতে বহুবার তার বাড়িতে যাওয়ার কথা বলেছেন, কিন্তু আমি সময় করে উঠতে পারিনি। তাছাড়া বাবার শরীরটা মাঝখানে খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্য। তা হঠাৎ তোমার কাকা কলকাতা থেকে এখানে আসছেন কেন? কোনো বিশেষ কারণ নাকি? ততক্ষণে আমরা চলে এসেছি খেয়াঘাটের কাছাকাছি বিশুদার চায়ের দোকানে। প্রণয় হাঁক দিয়ে বিশুদাকে 2 কাপ চা দিয়ে যেতে বলল। আমরা গিয়ে বসলাম বেঞ্চিতে। প্রণয় পকেট থেকে 2টো সিগারেট বার করে একটা আমাকে দিয়ে আর একটা নিজে ধরালো। তারপর বলল, কাকার 3 কুলে কেউ নেই, বুঝলে? সারা জীবনে তিনি বিয়ে শাদিও করেননি। কাকা আমার বাবাকে অত্যন্ত ভালোবাসতেন। বাবার শরীরের অবস্থা খারাপ, তা শুনে তিনি আর থাকতে পারলেন না। এই তার অকস্মাৎ আগমনের মূল বিষয়, বুঝলে? তোমার এই কাকা চরিত্র তো বেশ ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে। এই মানুষটির সঙ্গে একবার দেখা না করলে জীবনের অনেক কিছু অসম্পূর্ণ থেকে যাবে। তাহলে আর বলছি কি হে, বাবার মুখে একবার শুনেছিলাম যে কাকা নাকি একসময় তন্ত্রচর্চাও করতেন। এসব গল্প ছোটবেলায় বাবার মুখে আমিও অনেক শুনেছি। তা কাকা একবার আমাদের বাড়িতে এসেছিলেন, তখন আমি খুবই ছোট। তারপর এই দেখা হবে। বেশ, আমি তাহলে এখন আসি। আমি যথাসময় তোমার বাড়ি চলে যাব।
মিনিট 15-এর মধ্যেই আমি চলে গেলাম বাড়িতে, আর প্রণয় চলে গেল তার কাকা দেবপ্রসাদ ভাদুড়িকে রিসিভ করার জন্য। সন্ধে 6:30 নাগাদ আমি বেরিয়ে পড়লাম প্রণয়দের বাড়ির উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে প্রণয়দের বাড়ি যেতে বড়জোর মিনিট 10-এর রাস্তা। নভেম্বরের মাঝামাঝি, শীতের তীব্রতাটাও বেশ অনেকটাই। গায়ে সোয়েটার টুপি চাপিয়ে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। ইতিমধ্যেই সাদা কুয়াশার চাদর ঢেকে ফেলেছে চতুর্দিক। দুই পাশের ঝোপঝাড় আর জঙ্গলের মধ্যে থেকে শুধু ঝিঝি পোকা আর শিয়ালের ডাক ছাড়া এই কাল সন্ধেবেলায় কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। মনের মধ্যে কেবল একটাই উত্তেজনা কাজ করছিল, এই দেবপ্রসাদ ভাদুড়ি লোকটা কেমন, তার সংগ্রহশালায় না জানি কি এমন জিনিস আছে, আর তাদের কি এমন ইতিহাস আছে। জানার ইচ্ছাটা ক্রমশই দুর্নিবার হয়ে উঠছিল। আরে এসো এসো বিনয়, এসো। আমরা তো তোমার কথাই বলা বলি করছিলাম। কাকা ভিতরে বসে রয়েছেন। প্রণয়ের সঙ্গে আমি ঘরের ভেতরে গেলাম। বড় লবি রুমটার মাঝখানে যিনি বসে আছেন তাকে দেখে চিনতে অসুবিধা হলো না যে ইনি প্রণয়ের কাকা দেবপ্রসাদ ভাদুড়ি। লম্বা দোহারা চেহারা, মাথায় এবং মুখের চুলদাড়ি বেশ বড় বড়, তবে বয়সের ছাপে সেগুলো সাদা হয়ে গেছে। চেহারায় বয়সের ছাপটা বোঝা গেলেও ত্বকের গৌরবর্ণ উজ্জ্বলতাটা প্রখরভাবে চোখে পড়ে। মুখে চোখে যেন সর্বদাই একটা প্রশান্তির হাসি। সর্বোপরি এটুকু বলা যায় যে ভদ্রলোকের গোটা চেহারায় একটা ব্যক্তিত্বময় ভাব আছে। আমি ঢুকে ভদ্রলোককে দুহাত জোড় করে নমস্কার করে বসলাম একটা চেয়ারের উপর। নমস্কার কাকামশাই, প্রণয়ের কাছে আপনার কথা শুনে আর আলাপ করার লোভ সংবরণ করতে পারলাম না, তাই চলে এলাম। ভদ্রলোক বেশ মিশুকে মানুষ। আমার কথাগুলো শুনে হাসি মুখে প্রতি নমস্কার জানিয়ে বললেন, আরে বসো বসো, আমরা তোমার কথাই আলোচনা করছিলাম। তুমি তো ইতিহাসের অধ্যাপক, আর আমার গোটা জীবনের কর্মকাণ্ডগুলো ইতিহাসের চেয়ে কোনো অংশে কম নয়। তোমার সঙ্গে জমবে ভালো। প্রণয় তার বাড়ির চাকর রামহরিকে ডেকে 2 কাপ চা বিস্কুট দিয়ে যাওয়ার কথা বলল। ভাদুড়ি কাকা দেখলাম একটা চারকোনা কালো বাক্স থেকে একটা চুরুট বার করে তাতে উৎকৃষ্ট মানের তামাক আর অগ্নি সহযোগে মুখে দিলেন। এটা যে এদেশীয় কোনো তামাক নয় সেটা তার তীব্র ঝাঁঝালো গন্ধেই প্রমাণ পাওয়া যায়। গোটা ঘরটা মিষ্টি অথচ ঝাঁঝালো গন্ধে ভরে গেছে। ভাদুড়ি কাকা বললেন, 12 বছর ছিলাম ইন্ডিয়ান আর্মির স্পেশাল ফোর্সে। রিটায়ারমেন্টের পর বাড়ি বসে বসে বাকি জীবনটা কাটিয়ে দেব এমন মানুষ আমি নই। তাই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন অলৌকিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। অদ্ভুত সব বই পড়েছি। সেই সূত্রে আমার বহু মানুষের সাথে আলাপও হয়েছে। টাকা পয়সার আমার বড় কোনো লোভ নেই। বৈষয়িক লোক হলে অনেক কিছু জমাতাম, কিন্তু সারা জীবন বাইরে বাইরে কাটিয়েছি, তাই আর ঘরে মন টেকে না। যাই হোক, আমার প্রত্যেকটা অভিজ্ঞতার সাক্ষী এক একটা অ্যান্টিক বহুমূল্যবান জিনিস, যার পেছনে লুকিয়ে আছে অদ্ভুত অদ্ভুত সব ইতিহাস। আমি আর নিজেকে সামলাতে না পেরে কাকার উদ্দেশ্যে বললাম, কাকা, যদি কিছু মনে না করেন 2-1টা অভিজ্ঞতার কথা যদি আমাদেরকে বলেন। কাকা তার সেই সুগন্ধ তামাকযুক্ত জমকালো চুরুটে একটা লম্বা টান দিয়ে চোখ বন্ধ করে কিছু যেন একটা ভাবলেন। তারপর বললেন, আমার কর্মজীবনে বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে শিকারের অভিজ্ঞতা যেমন হয়েছে, তেমনি ভৌতিক অলৌকিক অভিজ্ঞতা কম হয়নি। তার মধ্যে একটা ঘটনা বেশ মনে পড়ছে, সেটাই না হয় বলি। যেহেতু তুমি ইতিহাসের অধ্যাপক, তাই এই ঘটনার কথাটাই মনে আসলো। শোনো তাহলে বলি। মকমলের সোফায় গায়ে এলিয়ে দিয়ে পায়ের উপর পা তুলে কাকা তার জীবনে ঘটে যাওয়া একটা অদ্ভুত ঘটনার কথা শোনালেন, আর আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনতে লাগলাম। তখন ওই মাঘ মাসের মাঝামাঝি সময়, প্রচণ্ড ঠান্ডা। সকালে ঘুম থেকে উঠে বারান্দায় বসে বসে চায়ের কাপে চুমুক দিয়েছি, এমন সময় ডাক পিয়ন এসে আমাকে একটা চিঠি দিয়ে গেল। আশ্চর্য হলাম, আমাকে এখন কে বা চিঠি লিখবে। চা খেতে খেতে চিঠির খামটা খুলে পড়তে লাগলাম।
চিঠিটা এসেছে লখনৌ থেকে। রিটায়ারমেন্টের পর তখন 5 বছর কেটে গেছে। এই 5 বছরের মধ্যে বিভিন্ন জায়গায় আমার দুঃসাহসিক অভিজ্ঞতার কথা অনেকেই তখন জেনে গেছে। ভৌতিক অলৌকিক সব ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি আমি। তাই এই চিঠি আমার কাছে নতুন নয়, কিন্তু চিঠিটা খুলে বুঝলাম চিঠিটা লিখেছে আমার এক বিশিষ্ট বন্ধু সুবিনয়। সুবিনয়ের সাথে আমার পরিচয় হয় আমি তখন এলাহাবাদে পোস্টিং। সুবিনয় লখনৌয়ের ডেভিডসন্স কলেজের প্রফেসর। যাই হোক, চিঠিতে যা লেখা ছিল তার বিষয়বস্তু হলো এই: দেবপ্রসাদ, আশা করি কুশলেই আছো। আমি লখনৌয়ের শেষ নবাব ওয়াজিদ আলী খানের শেষ বংশধর ইমতিয়াজ খানের পক্ষ থেকে এই চিঠি লিখছি। চিঠিতে সকল কথা ব্যক্ত করা সম্ভব নয়, তাই যতটুকু সম্ভব তোমাকে জানাচ্ছি। হঠাৎ করেই আমরা একটা অদ্ভুত এবং অতি প্রাচীন জিনিসের উদ্ধার করতে গিয়ে বেশ কিছু অদ্ভুত এবং অলৌকিক ঘটনার সম্মুখীন হচ্ছি। আমরা প্রতি মুহূর্তে ভীষণ আতঙ্কের মধ্যেই রয়েছি। তোমার দুঃসাহসিক অভিজ্ঞতার কথা সম্পর্কে আমরা সকলেই অবগত, তাই এই সমস্যার সমাধানের জন্য অত্যন্ত গোপনীয়তার সঙ্গে তোমাকে এই পত্র প্রেরণ করলাম। এই মুহূর্তে তোমার সাহায্যের খুব প্রয়োজন। যত দ্রুত সম্ভব লখনৌ চলে এসো। থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা আমাদের। দয়া করে যত দ্রুত সম্ভব চলে এসো। এটি সুবিনয় মজুমদার। চিঠিটা পড়ে ভালো করে কিছুক্ষণ চিন্তা করলাম। কি এমন প্রাচীন জিনিস পেয়েছেন নবাবের বংশধরেরা, আর তা উদ্ধার করতে গিয়ে এমন কি বিপদের সম্মুখীন হতে হচ্ছে। যাই হোক, এখন চিন্তা ভাবনা করার সময় নেই। কাজের চাইতে বড় কথা, আমার ভ্রমণ পিপাসু মন অন্তত এই বহুমূল্য প্রাচীন ঐতিহ্য দেখেই শান্তি পাবে। জীবনে বিয়ে শাদী করিনি, তাই বৈবাহিক কোনো টানও ছিল না। যেখানে ইচ্ছা খুশি চলে যেতে পারতাম। দিন 7 মধ্যেই গোছগাছ করে বেরিয়ে পড়লাম লখনৌয়ের উদ্দেশ্যে। লখনৌ নেমে আমাকে প্রথমে কোথায় যেতে হবে সেটা অবশ্য মেনশন করে দেয়া হয়েছিল চিঠিটায়। সেই অনুযায়ী আমি রওনা হলাম লখনৌয়ের উদ্দেশ্যে। চিঠিতে অবশ্য আমি এও জানিয়ে দিয়েছিলাম যে ট্রেন লেট করার কারণে যদি আমার পৌঁছাতে একটু দেরি হয় তাতে চিন্তার কিছু নেই, আমি যথাস্থানে পৌঁছে খবর পাঠিয়ে দেব। আর সত্যি সত্যি ট্রেনটা লেটও করলো। 2 দিন পর লখনৌ যখন নামলাম তখন বেলা 10:50। লখনৌ পা দিয়ে মনটা যেন একটা নির্বাক আনন্দে ভরে গেল। আকাশে বাতাসে শহরের প্রত্যেকটা ইটের পরতে পরতে যেন লেগে আছে সেই প্রাচীন ঐতিহ্যের ছোঁয়া। চোখ বন্ধ করে প্রাণ ভরে বাতাস নিলাম। তারপর 1 কাপ চা খেয়ে এগিয়ে চললাম আমার পরবর্তী গন্তব্যের দিকে। আমাকে যেখানে যেতে হবে তা হলো হোসেনবাদ ক্লক টাওয়ার এবং ছোট ইমামবাড়ার কাছাকাছি একটা পুরনো হোটেলে। সেখানে যখন পৌঁছালাম তখন বেলা 12টা। হোটেলে কর্মরত একটি ছেলের কাছে আমার পরিচয় দিতেই সে আমাকে কিছুক্ষণ ওয়েটিং রুমে অপেক্ষা করতে বলল। মিনিট 5 মধ্যেই একজন ভদ্রলোক ওয়েটিং রুমে এসে হাজির হলেন। ফর্সা, রোগাটে গড়নের, গায়ে কালো কোট, চোখে মোটা ফ্রেমের পাওয়ারওয়ালা চশমা। বিরাট টাকের অধিকারী সেই ভদ্রলোককে দেখেই চিনতে পারলাম আমার অতি পুরনো বন্ধু সুবিনয় মজুমদার। তবে চেহারাটা একটু বদলে গেছে এই কয়েক বছরে। দেবপ্রসাদ, কত বছর পর তোমাকে দেখলাম, কেমন আছো? তুমি কিন্তু অনেক মোটা হয়ে গেছো। তুমি কেমন আছো? তোমার চুলগুলোও তো সব পেকে গেছে। বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে খুনসুটি চলল। পুরনো কথা হলো বেশ কিছু। তারপর সুবিনয় আমাকে নিয়ে গেল হোটেলের একটা বিশেষ ঘরে। সুবিনয় এবং আমি দুজন মিলে গিয়ে বসলাম একটা বেতের চেয়ারে। তারপর সুবিনয় হোটেল বয়কে 2 কাপ কফি দিয়ে যাওয়ার জন্য বলল। সুবিনয় যে বেশ মিশুকে
তা তার আলাপ ব্যবহার দেখলেই বোঝা যায়। আর জীবনে তো কম মানুষের সংস্পর্শে আসেনি, তাই মানুষ সম্পর্কে অভিজ্ঞতাও নেহাত কম নয়। তবে এখন সুবিনয়কে বেশ চিন্তিত দেখাচ্ছিল। ততক্ষণে হোটেল বয় কফি নিয়ে চলে এসেছে। কফিতে চুমুক দিয়ে সুবিনয় বলল, দেবপ্রসাদ, তুমি এই হোটেলে আজ দুপুরে থাকছো। দুপুরে খাওয়া দাওয়া সেরে তোমাকে নিয়ে নবাবের হাভেলিতে যাব। নবাবের হাভেলিতে মানে? ইমতিয়াজ খান লখনৌয়ের শেষ নবাব ওয়াজিদ আলী খানের বংশধর। নবাবগঞ্জের জঙ্গল থেকে বেশ কিছুটা দূরে ওয়াজিদ আলী খাঁ একটি হাভেলি তৈরি করেন। বর্তমানে তার বংশধর ইমতিয়াজ খান ওখানেই সপরিবারে থাকে। আমরা ওখানেই যাব এবং বাকি কথা ওখানে গিয়েই হবে। সুবিনয় আমাকে বিদায় জানিয়ে চলে গেল। দুদিন ট্রেন জার্নিতে শরীর বেশ ক্লান্ত হয়ে পড়েছিল, তাই বেশি কথা হলো না। স্নান করে খেয়ে দিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। বিকেল 4:30 নাগাদ সুবিনয় এসে হাজির হলো। আমিও গোছগাছ করে নিলাম এবং রওনা হলাম নবাবগঞ্জের উদ্দেশ্যে। আমাদের সাদা অ্যাম্বাসেডারটা ছুটে চলল ইমতিয়াজ খান সাহেবের বাড়ির দিকে। সমস্যা যে কিছু একটা গুরুতর হয়েছে তা আন্দাজ করতে পারলাম, তবে কি সমস্যা হয়েছে সেটা সুবিনয় এই মুহূর্তে বলবে না। তা বুঝতে পেরে তাই তাকে আর অযথা প্রশ্ন করলাম না। মনটা বেশ প্রফুল্ল লাগছে। এমন একটা অ্যাডভেঞ্চার এবং সামনে কি ঘটতে চলেছে তা দেখার বিশাল অদম্য কৌতূহল যেন ক্রমশই আমাকে গ্রাস করছে। 4 বাগ ক্রস করে নবাবগঞ্জের দিকে এগিয়ে চলল আমাদের গাড়ি। মেইন রাস্তা ছাড়িয়ে বাঁ দিকের জঙ্গলের ভেতরে রাস্তা ধরল অ্যাম্বাসেডার। দুপাশের গাঢ় কষার জঙ্গল যেন আরো গাঢ় হয়ে উঠছে। পড়ন্ত বিকেলের সোনালি রোদ গাছের ফাঁক দিয়ে রাস্তায় এসে পড়েছে। প্রকৃতির এই শোভা দেখতে দেখতে চলেছি আমি। সুবিনয় দেখলাম বেশ চুপচাপ হয়ে বসে আছে। শেষে না পেরে আমি সুবিনয়কে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার বলো তো? ঘটনা যে নিশ্চয়ই ঘোরতর তা বুঝতে পারছি। একটা জটিল সমস্যার মধ্যেই পড়েছি বন্ধু। তোমাকে এখনই কিছু বলবো না, সব কথা হাভেলিতে গিয়েই হবে। মিনিট 15-এর মধ্যেই আমাদের গাড়িটা এসে দাঁড়ালো পুরনো দিনের বিশাল এক দুর্গের সামনে। বিশাল বড় লোহার তরুণদ্বারের সামনে এসে আমরা যখন দাঁড়ালাম তখন প্রায় সন্ধে হয়। শীতের সন্ধে খুব তাড়াতাড়ি নামে। দুজন দারোয়ান গুছের লোক এসে বিশাল লোহার গেটটা খুলে দিল। একটা বিরাট ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে লোহার গেটটা খুলে গেল। আমি এবং সুবিনয় প্রবেশ করলাম সেই লোহার গেট দিয়ে। ভেতরে আসতেই যেন তাক লেগে গেল। বিশাল বড় সুসজ্জিত বাগানের সামনে দাঁড়িয়ে আছে লখনৌয়ের শেষ নবাব ওয়াজিদ আলী খাঁয়ের তৈরি অপূর্ব এক নিদর্শন। নবাবের বর্তমান উত্তরাধিকারী ইমতিয়াজ খানের বিশাল হাভেলিটা। তবে দেখেই বোঝা যায় যে হাভেলি নবাবের সময়ের তৈরি। বিশাল উঁচু পাঁচিল দিয়ে ঘেরা বলে ভেতরটা না ঢুকলে হাভেলির বৈশিষ্ট্যগুলো বোঝা যাবে না। ইমতিয়াজ খান সাহেব যে বেশ শৌখিন মানুষ তা দেখলেই বোঝা যায়। দুই পাশ দিয়ে নাম না জানা বিভিন্ন ফুলের বাগান, আর মাঝখান দিয়ে মোরাম বেছানো সাদা রাস্তা চলে গেছে হাভেলির প্রধান গেটের সামনে। মনে হলো যেন কয়েকশো বছর পিছিয়ে গেছি আমি। মোরাম বেছানো রাস্তার উপর দিয়ে আমরা যখন হাভেলির দরজার সামনে এসে দাঁড়ালাম তখন একজনকে দেখলাম। যাকে দেখলাম বুঝতে বাকি রইল না যে ইনি হলেন ইমতিয়াজ খান, নবাব ওয়াজিদ আলী খাঁয়ের বংশধর। লম্বা দোহারা চেহারা, চোখের জ্যোতি উজ্জ্বল, ফ্রেঞ্চ কাট দাড়ি, মাথায় লম্বা ঢেউ খেলানো চুল, পোশাক সম্ভবত নিজের কায়দায় ডিজাইন করা, কারণ সাহেবী পোশাকের এমন ধাঁচ আগে কখনো দেখিনি। ইনি যে লখনৌয়ের শেষ দাপুটে নবাবের বংশধর তা স্পষ্ট বুঝিয়ে দেয় তার তাগড়াই গোঁফ জোড়া। তবে চেহারার বর্ণনা দেখে প্রথমে ভেবেছিলাম ইনি বেশ রাশভারী মানুষই হবেন, কিন্তু যখন মুখ খুললেন তখন বুঝতে পারলাম তিনি আদতেই তা নন। তিনি অত্যন্ত মিশুকে মানুষ। সুবিনয় এগিয়ে এসে আমার পরিচয় করিয়ে দিয়ে বলল, ইমতিয়াজ,
ইনি হলেন দেবপ্রসাদ ভাদুড়ী, আমার বিশিষ্ট বন্ধু। আর দেবপ্রসাদ, ইনি হলেন ইমতিয়াজ খান। এনার কথাই তোমাকে লিখেছিলাম। নমস্কার দেবপ্রসাদ বাবু, আসতে কোনো কষ্ট হয়নি তো? আরে এমনভাবে আপনাকে ডেকে আনায় আমি সত্যি অত্যন্ত লজ্জিত, কিন্তু কি করব বলুন, সমস্যা এমন ঘোরতর যে। আমি অবাক হয়ে গেলাম ইমতিয়াজ খানের ব্যবহার দেখে। এত প্রভাবশালী একজন মানুষ, তাছাড়া অন্য ধর্মের, তবুও তার মধ্যে কোনো দম্ভ নেই। তিনি সকল ধর্মকে সমানভাবে মর্যাদা দিতে জানেন। ওনার প্রতি শ্রদ্ধা আমার আরও বেড়ে গেল। আমি বললাম, না না খান সাহেব, এমন কথা বলে আমাকে আপনি লজ্জিত করবেন না। আমি যদি আপনার মতো একজন মানুষের বিশেষ কোনো কাজে লাগতে পারি, সেটা আমার পরম সৌভাগ্য হবে। যাই হোক, খান সাহেব আমাদের ভেতরে নিয়ে গেলেন। ভেতরে ঢুকে যেন আরো তাজ্জব হয়ে গেলাম। দেয়ালে দেয়ালে নানান নকশা আঁকা, সিলিংটা পেল্লায় উঁচু, মেঝেতে মকমলের গালিচা পাতা, নাকে ভেসে আসছে এক অতি সুগন্ধি আতরের সুবাস। পরিবেশটা এমনই যে মনে হলো আমি আজ থেকে 200 বছর পিছিয়ে গেছি। সেসব অনুভূতি বলে বোঝানো যাবে না। হাভেলিটা এতই বড় যে পায়ে হেঁটে তার সারা হাভেলি দেখতে গেলে ঘন্টা 2 লেগে যাবে। আমার জন্য দোতলায় একটা ঘর বরাদ্দ হলো। বিরাট বড় ঘর। ঘরের ভেতরে সব শাহী আসবাবপত্র ঠাসা। উত্তরের জানলার পাশেই বিরাট বড় পালঙ্ক। ঘরের সিলিংটা পেল্লায় উঁচু। জানলা দিয়ে তাকালে পেছনের বিরাট বড় ঘন জঙ্গলটা চোখে পড়ে। খান সাহেব বললেন, আজ থেকে আপনি এখানেই থাকবেন দেবপ্রসাদ বাবু, নিজের বাড়ি বলেই মনে করবেন। আর কোনো সমস্যা হলে মজুমদার বাবু তো আছেন। খান সাহেব, আপনি কি কারণে আমাকে এখানে ডেকেছেন তা কিন্তু এখনো স্পষ্ট হলো না। যদি আমাকে সবিস্তারে সবকিছু বলেন। বলবো দেবপ্রসাদ বাবু, বলবো, তবে এখন নয়। আপনি একটু ফ্রেশ হয়ে নিন, তারপর নিচের বৈঠকখানায় চলে আসুন, ওখানেই বসে বাকি কথা হবে। বিকেল থেকে এখনো চা কফি পেটে পড়েনি, তাই শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করছিল। পোশাক বদলে ফ্রেশ হয়ে নিয়ে মিনিট 5 মধ্যেই নিচের বৈঠকখানা ঘরে গিয়ে উপস্থিত হলাম। বৈঠকখানা ঘরটা বেশ বড়। চারিদিকে মকমলের গদি পাতা আর আরাম কেদারা। ঘরের দেয়ালে দেয়ালে প্রদর্শনীর জন্য রাখা আছে হরিণের শিং, চিতাবাঘের চামড়া দিয়ে তৈরি ফটো ফ্রেম, কুমিরের চামড়ার একটা অদ্ভুত ধরনের পোশাক। তবে এতে আশ্চর্য হওয়ার কিছু ছিল না, কারণ এসব জিনিস যে নবাবের সময়কার তা বোঝা যায়। ঘরের মাঝখানে বিশাল বড় বেলজিয়াম কাঁচের একটা খাবার টেবিল। সেই টেবিলের উপরে রাখা বিশাল বড় এক শাহী গড়গড়া। খান সাহেব যে শৌখিন লোক তা তো আগেই বলেছি। আশেপাশের পরিবেশের মধ্যে তার প্রতিচ্ছবি ভেসে ওঠে। গিয়ে বসলাম খান সাহেবের সামনে একটা মকমলের সোফায়। সুবিনয় ততক্ষণে চলে এসেছে। ইমতিয়াজ খান গড়গড়ায় টান দিয়ে বললেন, দেবপ্রসাদ বাবু, আপনাকে এখানে ডেকে আনার কি কারণ সেটা বলার আগে আমাদের এই বংশের প্রাচীন ইতিহাস সম্পর্কে আপনার একটু জানা আবশ্যক। এটা না জানলে আপনার বিষয়টা বুঝতে অসুবিধে হবে। ইতিমধ্যেই বাড়ির একজন কাজের লোক 3 কাপ গরম গরম কফি দিয়ে গেলেন। সুবিনয় তার কোটের পকেট থেকে 2টো বিদেশি সিগারেট ব্ল্যাক ডেথ বার করে আমাকে অফার করলো। আমি বেশ একটু নড়ে চড়ে বসলাম। কি এই বংশের প্রাচীন ইতিহাস! আমি এবং সুবিনয় দুজনে 2টো সিগারেট ধরালাম। ইমতিয়াজ খান বলতে শুরু করলো এক প্রাচীন এবং আশ্চর্যকর ইতিহাস। আমার পূর্বপুরুষ লখনৌয়ের শেষ নবাব ওয়াজিদ আলী খাঁয়ের মতো প্রজাবৎসল ও ধর্মপরায়ণ শাসক ভারতের ইতিহাসে খুব কমই মিলবে। নবাব ওয়াজিদ আলী খাঁ যেমন একজন বীর যোদ্ধা ছিলেন, তেমনই ছিলেন অত্যন্ত উদার শাসক এবং প্রজাদের প্রতি সহানুভূতিশীল। পাশাপাশি তিনি ভারতীয় ঐতিহ্যের সবচেয়ে আবেগপ্রবণ পৃষ্ঠপোষক ছিলেন। লখনৌয়ের উন্নয়ন প্রকল্পের জন্য তিনি বহু অর্থ ব্যয় করেন। নবাবের বিভিন্ন রকমের শখ ছিল, যেমন সুযোগ পেলেই তিনি বেরিয়ে যেতেন দেশ ভ্রমণে। কখনো কখনো তো পাইক পেয়াদা ছাড়াই নিজে নিজেই শিকারে বেরিয়ে যেতেন। রাজ্যের হালচাল কেমন তা জানার জন্যে কখনো কখনো ছদ্মবেশে তিনি দিনের পর দিন সাধারণ মানুষের মতো কাটিয়েছেন বাইরে বাইরে।
তিনি যেমন প্রজাবৎসল ছিলেন, অপরদিকে তিনি ছিলেন সেই রকম দাপুটে। আপনাকে কি বলবো মশাই, তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যবাদীরাও নবাবের দাপটে চুপটি মেরে থাকত। পরে অবশ্য লখনৌ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে চলে আসে। এই ওয়াজিদ আলী শাহের প্রথম বেগম ছিলেন আলম আরা। শোনা যায় তিনি নাকি অপূর্ব সৌন্দর্যের অধিকারী ছিলেন এবং নবাব তাকে অত্যন্ত ভালোবাসতেন। নবাব নিজের সর্বস্ব উজাড় করে তাকে দিয়েছিলেন। বেগমের মুখ নিঃসৃত যে কোনো শব্দ নবাব নিজের জীবন দিয়ে হলেও রাখার চেষ্টা করতেন। কখনো কখনো নিজের একান্ত সময় কাটাবার জন্য সকল রাজকার্য পরিত্যাগ করে কয়েকদিনের জন্য কাটাতেন কোনো সমুদ্রের বুকে কিংবা কোনো নির্জন জঙ্গলের ভেতর। বেগমের প্রেমে নবাব এতটাই বিহ্বল হয়ে পড়েছিলেন যে বেগম খালি পায়ে হেঁটে গেলেও নবাবের বুকে কাঁটা বিদ্ধ। কিন্তু এই বেগম আলম আরার অদ্ভুত এবং ভয়ঙ্কর একটা শখ ছিল, যা মনে করলে এখনো আমার গায়ের রক্ত হিম হয়ে যায়। এইটুকু বলে চুপ করলেন খান সাহেব। আমি অবাক হয়ে কথাগুলো শুনছিলাম। টেবিলের উপরে রাখা গড়গড়ার পাইপটা মুখে ধরে তাতে লম্বা 2-3 টান দিয়ে আবার বলতে শুরু করলেন খান সাহেব। বেগম আলম আরা পরাজয় মেনে নিতে পারতেন না এবং পরাজিত বন্দী রাজাদের প্রতি তার এই অদ্ভুত শখ উনি প্রয়োগ করতেন। ওয়াজিদ আলী খাঁয়ের সঙ্গে যুদ্ধে পরাজিত রাজাদের কবজি থেকে ডান হাতটা তিনি কেটে নিতেন এবং সেই সমস্ত কাটা হাতগুলো তিনি গোপনভাবে সংগ্রহ করে রাখতেন। এই কাটা হাত সংগ্রহের জন্যে তিনি একটি সংগ্রহশালাও তৈরি করেন। তার কেল্লা থেকে বেশ কিছু মাইল দূরে দেউলবাড়ি বলে কোনো এক গভীর জঙ্গলে। তার সংগ্রহশালায় মোট 24টি এমন হাত আছে বলে জানা যায় এবং এই প্রত্যেকটা কাটা হাতের আঙুলে ছিল বহুমূল্য সব পাথরের আংটি এবং বর্তমান সমাজে তার বাজার মূল্য এমনই যা আপনারা কল্পনাও করতে পারবেন না। নবাব ওয়াজিদ আলী খাঁ তার প্রিয় পত্নীর এই অদ্ভুত শখ সম্পর্কে অবগত হলেও কখনো তার বিরোধ করার চেষ্টা করেননি। কেন করেননি তা অবশ্য আপনারা আন্দাজ করতেই পারছেন। ভারতে তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির দাপট প্রখর রূপ ধারণ করেছে। এক এক করে দখল হতে শুরু করেছে বাংলা, বিহার, উড়িষ্যা। নবাব ওয়াজিদ আলী তার সমস্ত শক্তি দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হন। 1857 সালে ব্রিটিশ সেনাদের তীব্র আক্রমণ নেমে আসে লখনৌয়ের উপর। ইংরেজ সেনাদের ভীষণ পরাক্রমে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে লাগলো নবাবের সেনাদল। প্রমাদ গুনলেন নবাব, বুঝতে পারলেন এবার তারও সময় শেষ হয়ে এসেছে। এদিকে বেগতিক বুঝে বেগম আলম আরা কোথাও যেন নিরুদ্দেশ হয়ে গেলেন। তাকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। নিজের চরম অবস্থাতে বেগম যখন তাকে ছেড়ে চলে যায় তখন আরও ভেঙে পড়েছিলেন নবাব। কিন্তু তবুও বেগমের প্রতি তার ভালোবাসা কম হল না। ইংরেজদের হাতে বন্দী হওয়ার আগে নবাব এক গভীর রাতে বহু মূল্যবান ধনরত্ন সহ নিজের ডান হাতটি কেটে ওই সংগ্রহশালায় রেখে দিয়ে আসেন তিনি। এরপর ইংরেজদের হাতে তিনি বন্দী হন এবং এই বন্দী অবস্থাতেই ওনার মৃত্যু হয়। এইটুকু বলে চুপ করলেন খান সাহেব। আমি রুদ্ধশ্বাসে কাহিনীটা শুনছিলাম। আমরা মমতাজের প্রতি শাহজাহানের ভালোবাসার কথা শুনেছি, কিন্তু ইতিহাসের পাতায় এমন নৃশংস ভালোবাসার কথা আগে কখনো শুনেছি বলে মনে হলো না। আমি খান সাহেবকে বললাম, তারপর সেই সংগ্রহশালার কি হলো? সেটি কি এখনো সেভাবেই আছে? আর সে হাতগুলোই বা কি হলো? দেখুন, এই ঘটনা যে আদতেই সত্যি তা আমরা কিন্তু বিশ্বাস করিনি, কিন্তু হঠাৎ এমন একটা ঘটনা ঘটে যায় যাতে বিশ্বাস করতে বাধ্য হয়েছি। বাকিটা আমি বলছি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। মাসখানেক আগে আমারই কিছু স্টুডেন্ট একটা প্রজেক্টের জন্য এখান থেকে কিছুটা দূরে দেউলবাড়ির জঙ্গলে ডিটেক্টর দিয়ে কিছু পুরনো জিনিসের খোঁজ করছিল।
সেখানেই একটা জায়গায় ওরা মাটি খুঁড়ে একটা রূপোর ফলক উদ্ধার করে এবং তাতে কিছু লেখাও ছিল। বহু প্রাচীন, তাই লেখাটা বোঝা যাচ্ছিল না। ল্যাবে এসে আমার কাছে সেটি দেখাতেই পরীক্ষা নিরীক্ষা করে সেই লেখা উদ্ধার করি এবং তাতে বেগম আলমা আরার নাম লেখা ছিল। সেটা দেখেই আমার মনে পড়ল ইমতিয়াজ একবার কথায় কথায় তাদের বংশের ইতিহাসটা আমাকে বলেছিল। আমার বুঝতে বাকি রইল না যে ওই দেউল বাড়ির জঙ্গলেই বেগম আলম আরা তার সংগ্রহশালাটি বানিয়েছিলেন। এবার একটা প্রশ্ন না করেই আমি থাকতেই পারলাম না। জিজ্ঞেস করলাম, কিন্তু এখন সমস্যাটা কোথায়? সেই জায়গাটা খুঁড়লেই তো আপনারা বহুমূল্যবান জিনিসগুলো পেয়ে যাবেন। আমার কথা শুনে সুবিনয় পকেট থেকে আর একটা সিগারেট বার করে ধরিয়ে তাতে লম্বা একটা টান দিয়ে বলল, এর কারণ আছে দেবপ্রসাদ। তুমি কি ভাবছো আমরা তেমনভাবে চেষ্টা করিনি? আমরা পরিকল্পনা করি দেউলবাড়ি জঙ্গল সম্পূর্ণ পরিষ্কার করে সেখানে খোঁড়া হবে। সে মতো অবস্থায় প্রথম চেষ্টাটা আমরা করি এখন থেকে দিন কুড়ি আগে। এক রাতে এখানকার স্থানীয় 20-30 জন মজুরদের নিয়ে জঙ্গল কাটার কাজ শুরু হয়। কিন্তু পরদিন সকালে সেখানে গিয়ে যে দৃশ্য আমরা দেখি তাতে আমাদের গায়ের রক্ত জল হয়ে যাওয়ার উপক্রম। দেখলাম সেই দিনমজুরগুলোর মধ্যে 5-7 জনের ছিন্ন ভিন্ন মৃতদেহ জায়গাটায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মনে হচ্ছে যেন কোনো হিংস্র জন্তু তার তীব্র ধারালো নখ দিয়ে দেহগুলোকে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করেছে। রক্ত মাংস হাড়গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে চারদিকে। কিছু কিছু দেহ আবার আধ খাওয়া অবস্থায় পড়ে আছে, যেন মনে হচ্ছে কোনো ক্ষুধার্ত জীব পেট ভরে তাদের খেয়েছে এবং পেট ভরে যাওয়ার পর বাকিটা ওখানে ফেলে রেখে গেছে। আমরা বেশ অবাক হলাম, কারণ দেউলবাড়ির জঙ্গলে বাঘ ভাল্লুক থাকার তো কথা নয়। যদি বাঘ ভাল্লুক থাকতো তাহলে স্থানীয় অনেকেই তা জানতে পারত। তাহলে তাহলে কোন জানোয়ারের কাজ? এক নিঃশ্বাসে কথাগুলো বলে চুপ করলো সুবিনয়। আমি বললাম, আর বাকি কুলি মজুরদের কি হলো? বাকিরা কোথাও পালিয়ে যায়। পরে তাদের সর্দারের সঙ্গে কথা বলতে গেলে সে একটা অদ্ভুত কথা বলল। না বাবু, আমরা কেউ কাজে যাব না। ও জঙ্গলে কেউ কালো জাদু করেছে বাবু। ও জঙ্গলে কেউ কালো জাদু করেছে। ও জঙ্গলের একটা পাতাও যদি কেউ ছেড়ে, কপালে দুঃখ আছে। ও জঙ্গলের অনেক রহস্য আছে বাবু, অনেক রহস্য আছে। আমি কি বলবো বুঝে উঠতে পারলাম না, কারণ এমন অবিশ্বাস্য ঘটনা এর আগে আমি কখনো শুনিনি। আমি জিজ্ঞেস করলাম, তারপর কি করলেন? এবার কথা বললেন ইমতিয়াজ খান। এরপর আশেপাশের গ্রাম থেকে নয়, দূরে ভিনগা থেকে কিছু কুলি মজুরদেরকে নিয়ে আসার চেষ্টা করা হয়। হ্যাঁ, প্রথমে তারা রাজি হচ্ছিল না, তবে পরে বেশি টাকার লোভ দেখানো হলে রাজি হয়ে যায় এবং একদিন রাতে পুনরায় তাদেরকে সেখানে পাঠানো হয়। কিন্তু তারা সেখানে গিয়ে খনন কার্য করতে পারল না। তাদের সর্দারকে জিজ্ঞেস করায় সে বলল যে তারা নাকি ভয়ঙ্কর কিছু একটা দেখেছে। তাদের বক্তব্য ওই জায়গায় নাকি অভিশাপ আছে, ওই জঙ্গলটা নাকি অভিশপ্ত। এই পর্যন্ত আপাতত হয়ে আছে। তারপর আমরা আগ বাড়িয়ে কিছু করার সাহস পাইনি। দেবপ্রসাদ বাবু, এটা মনে হয় কোনো জন্তু জানোয়ারের কাজ নয়। এর পিছনে নিশ্চয়ই কোনো অলৌকিক শক্তির হাত আছে। এবার আপনি বলুন কি বুঝছেন। দেখুন, বিষয়টা আমি নিজের চোখে না দেখে এই মুহূর্তে কোনো কিছু বলতে পারছি না। আগামীকাল তো পূর্ণিমা, একবার বেরোবো, তবে শুধুমাত্র আমরা 3 জন, অন্য কাউকে জানানো হবে না। কাল রাতে কি ঘটছে সেটা গল্প। এমনই সুন্দর সুন্দর গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সংকেত অডিও স্টোরিজ। চলুন তাহলে শোনা যাক গল্পের পরবর্তী অংশ। ঘুম ভাঙল পরদিন সকালে পাখির কিচির মিচির আওয়াজে। হাত মুখ ধুয়ে ফ্রেশ হতেই একজন লোক এসে খবর দিল, সাজি, আপকো নিচে বুলা রহি হ্যায়। গায়ে একটা চাদর জড়িয়ে ঘোরানো সিঁড়িটা দিয়ে সোজা বাড়ির সামনের বাগানে চলে এলাম। দেখলাম সবুজ ঘাসের উপর গোল একটা টি টেবিল পাতা আছে, পাশে 2টো চেয়ার, তার মধ্যে একটাতে বসে আছে ইমতিয়াজ খান। সুপ্রভাত দেবপ্রসাদ বাবু।
সুপ্রভাত। আরে বসুন, চা রেডি হয়ে গেছে। আমি গিয়ে বসলাম চেয়ারে। খান সাহেব নিজেই চা দিলেন। চা খেতে খেতে বললাম, খান সাহেব, আপনার যদি আপত্তি না থাকে তাহলে আশেপাশটা একবার ঘুরে দেখতে চাই। আবার কবে আসা হবে জানি না, তাই। হ্যাঁ হ্যাঁ, সে তো ভালো কথা, আপনি যান না। আরে দরকার হলে লক্ষ্মণকে আপনার সঙ্গে পাঠাচ্ছি, সে আপনাকে সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। এই লক্ষ্মণকে? লক্ষ্মণ আমার এখানেই কাজ করে, বহু বছর হলো। ওই জঙ্গলেই একটা গ্রাম আছে, ওখানেই থাকে। জঙ্গলের পথঘাট বেশ ভালোই চেনে। তবে এই সময় জঙ্গলের দিকে একা না যাওয়াই ভালো। চিন্তা করবেন না। বেরিয়ে পড়লাম আমরা। খান সাহেবের হাভেলির আশেপাশে কোনো গ্রাম বা ওই ধরনের কোনো কিছু চোখে পড়ল না। হাভেলির পেছনের যে জঙ্গলটা, সেটাই দেউল বাড়ির জঙ্গল। লক্ষ্মণ নামের ছেলেটার সঙ্গে কথা বলতে বলতে এগিয়ে চললাম। সেই রাজবাড়িতে কাজ করছে প্রায় 7 বছর হলো। ওরা পাহান সম্প্রদায়ের গোষ্ঠী। লক্ষ্মণ আরও বলল, এখান থেকে আরও কিছুটা গেলে আমাদের কুমিল্লা গ্রাম দেখতে পাবেন স্যার। ওই যে দেখুন দূরে ধোঁয়া উঠছে, আর মাদলের আওয়াজ শুনতে পারছেন, ওটাই আমাদের গ্রাম স্যার। পাহান সম্প্রদায় বলে একটা গোষ্ঠীর কথা শুনেছিলাম বটে, কিন্তু ঠিক মনে পড়ছে না। আমাদের জনগোষ্ঠী অনেক পুরানো স্যার। আসলে শহরের আদব কায়দা খুব বেশি চলা হয় না, তো তাই আমাদের কথা কেউ জানে না। কিন্তু তোমাদের এই গ্রামটা তো দেউল বাড়ির জঙ্গলের মধ্যেই পড়ে, তাই না? আগে স্যার। এবার লক্ষ্মণকে আমি একটা প্রশ্ন না করে পারলাম না। লক্ষ্মণ, তুমি নিশ্চয়ই শুনেছ যে খান সাহেব একটা বিশেষ জায়গার সন্ধান পেয়েছেন এবং সেই জায়গায় খনন কার্যের সময় বহু লোক অস্বাভাবিকভাবে মারা যায়। তোমরা তো এখানেই থাকো, এই ঘটনা সম্পর্কে কোনো আলোকপাত করতে পারো কি? দেখুন সাহেব, দেউল বাড়ি বহু পুরনো জঙ্গল। এখানে বাঘ ভাল্লুক থাকাটা একেবারে অস্বাভাবিক নয়। এই ঘটনা কোনো হিংস্র জন্তুর হবে। আমরা তো থাকি, আমরা মাঝে মাঝে বাঘের ডাক শুনতে পাই। খান সাহেব এদিকটা বেশি একটা থাকেন না, তাই হয়তো এই এলাকার সম্পর্কে খুব ভালো কিছু জানেন না। চলুন, আমরা এসে গেছি স্যার। গ্রামটা খুব একটা বড় নয়, গোটা 50 পরিবার নিয়ে গ্রামখানা। মলিবাসের বেড়া, তার উপর বন হেতালের ছাউনির ঘরগুলো বেশ অদ্ভুত রকমের। স্পষ্ট দেখে বোঝা যায় জঙ্গলের এই জায়গাটা পরিষ্কার করে এই বসতি গড়ে উঠেছে। তবে এখান থেকে জঙ্গল আরো গাঢ় হতে শুরু করেছে। আসুন আসুন স্যার, এদিকটা। লক্ষ্মণের ডাকে ফিরে তাকালাম। দেখলাম এক জায়গায় 20-25 লোক জমায়েত করে কিছু একটা করছে। কাছে এগিয়ে যেতে দেখলাম গ্রামের বেশ কিছু যুবতী মেয়েরা একটা জায়গায় ঘিরে গোল হয়ে নেচে নেচে কিছু একটা গান গাইছে। মেয়েগুলোর পরনে ছাই রঙের শাড়ি, শ্যামলা বরণ, মাথার চুলগুলো খোঁপার মতো করে বাঁধা, আর প্রত্যেকটা খোঁপায় অদ্ভুত কোনো এক নাম না জানা লাল জবা ফুলের মতো কি একটা ফুল গোজা আছে। পাশে দেখলাম একটা গাছের তলায় বসে মাদল বাজিয়ে চলেছে বেশ কিছু যুবকেরা। তারা খালি গায়ে এবং ধুতির মতো কিছু একটা পরে আছে। প্রত্যেকের চুল কাঁধ পর্যন্ত, তাদেরও শ্যামলা বরণ। তবে এদের দেখে যে আদিবাসী সম্প্রদায়ভুক্ত বলে মনে হয় তাও কিন্তু নয়। এরা যেন খানিকটা সভ্য সমাজের মানুষের মতোই, তবে এই আধুনিক সমাজ আর সমাজের সভ্য মানুষজনদের থেকে নিজেদের আড়াল করে রাখতে চাইছে। মেয়েগুলো যেখানে ঘুরে ঘুরে নেচে চলেছে, সেখানে এগিয়ে গিয়ে দেখলাম মাটির উপর গাছের বেশ কিছু শুকনো পাতা বিছিয়ে একজন অতি প্রবীণ মানুষ বসে আছে। লোকটি সম্ভবত গাছের ছালের তৈরি কোনো একটা পোশাক পরিধান করে আছেন। তিনি যে কোনো পূজার উপাচার করছেন সেটা দেখলেই বোঝা যায়। আর এটাও বোঝা যায় তিনি হয়তো এই সম্প্রদায়ের পুরোহিত জাতীয় কেউ হবেন। লোকটার সামনে মাটির পাত্রে বেশ কিছু নাম না জানা দ্রব্য সামগ্রী রাখা আছে। তবে তাদের মধ্যে একটা জিনিস আমি চিনি, মাটির একটা পাত্রে রাখা একটা মরা কাকের দেহাংশ। বেশ আশ্চর্য হলাম। পুরোহিত গোছের লোকটা এবার উঠে দাঁড়ালো, তারপর সামনের দিকে এগিয়ে গেল।
মাদলের আওয়াজ ততক্ষণে থেমে গেছে, মেয়েগুলোর নাচও থেমে গেছে। এবার চারিদিকে যেন অখণ্ড নিস্তব্ধতা, যেন রুদ্ধশ্বাসে সকলে কোনো কিছুর জন্য প্রতীক্ষা করছে। লক্ষ্মণের দিকে তাকালাম, দেখলাম সে আমার পাশেই দাঁড়িয়ে। আমি লক্ষ্মণের কানে কানে জিজ্ঞেস করলাম, এগুলো কি ধরনের রিচুয়াল? লক্ষ্মণ, এ তো আগে কখনো দেখিনি। আপনাকে পরে সব বলছি সাহেব, বাড়ি ফেরার পথে। এখন চুপ করে যান। তবে এটা আমাদের ধর্মীয় দেবতার পূজার সময়। সেই সময় কোনো কিছু জিজ্ঞেস করে সঠিক উত্তরের আশা করাটা বোকামি হবে, তাই কি হচ্ছে সেটা মন দিয়ে দেখতে লাগলাম। এবার দেখলাম সেই পুরোহিত গোছের লোকটা এগিয়ে গেল সামনের একটা প্রকাণ্ড গাছের কাছে, আর সেখানে চোখ পড়তেই দেখলাম একটা লাল রঙের মোরগ দড়ি দিয়ে বাঁধা। মোরগটা যেন ভয়ে কুঁকড়ে আছে। লোকটা গিয়ে মোরগটার গলা চেপে ধরল, তারপর হাতের ইশারায় সকলকে কিছু যেন একটা বলল। গলা চেপে ধরায় মোরগটার গলা দিয়ে এক ফোঁটাও আওয়াজ বের হচ্ছে না। এবার সেই লোকটা হাতের ইশারায় পুরুষগুলোর দিকে তাকিয়ে কিছু যেন বলল। তৎক্ষণাৎ দেখলাম 2-4 জন যুবক উঠে গিয়ে একটা মশাল জাতীয় কিছু নিয়ে হাজির হলো। সেই পুরোহিত গোছের লোকটা এবার জঙ্গলের দিকে হাঁটা শুরু করলো, আর তাকে অনুসরণ করে নিঃশব্দে এগিয়ে চলতে লাগলো গ্রামের সমস্ত লোকেরা। চারিদিকে এতটা নিস্তব্ধ যে মনে হয় কেউ ঘুমিয়ে আছে, আর তার ঘুমের ব্যাঘাত যাতে না হয় সেই জন্য যেন জাদু বলে তৈরি করা হয়েছে এমন অদ্ভুত নিস্তব্ধতা। এমন সময় লক্ষ্মণ আমাকে বলল, সাহেব, আপনি একটু বসুন। এটা আমাদের ধর্মীয় উৎসব, এখানে অন্য ধর্মের মানুষের প্রবেশ নিষেধ। কিছু মনে করবেন না স্যার, আমরা মিনিট 5-এর মধ্যে ফিরে আসব। আমি শুধু ঘাড় নাড়লাম, কিন্তু মনের মধ্যে বাসা বেঁধেছে অদম্য এক কৌতূহল। এই কেমন ধরনের সমাজ, কেমন ধরনের রীতি রেওয়াজ, আর এদের পূজ্য দেবতাই বা কেমন ধরনের? জানার ইচ্ছা দমন করতে পারলাম না কিছুতেই। ততক্ষণে গ্রামের পুরুষেরা মশাল হাতে জঙ্গল ভেদ করে এগিয়ে চলেছে, মেয়েরা চলেছে তার পেছন পেছন। সবার আগে চলেছে সেই পুরোহিত গোছের লোকটা, হাতে ধরা আছে সেই মুরগিটা। নিঃশব্দে তারা এগিয়ে চলেছে, আর আমিও পেছন পেছন ধীরে ধীরে তাদের অনুসরণ করে এগিয়ে চলেছি। লক্ষ্মণ চলেছে সবার পেছনে, আর চলতে চলতে মাঝে মাঝে ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে দেখে নিচ্ছে। বুঝতে বাকি রইল না আমি তাদের অনুসরণ করছি কিনা, সেটাই দেখছে। কিন্তু গাছের আড়ালে নিজেকে লুকিয়ে লুকিয়ে আমি এমনভাবে চলেছি যে আমাকে দেখা কোনোভাবেই সম্ভব নয়। তবে বেশি দূর যেতে হলো না, যেখানে এসে পৌঁছালাম সেই জায়গাটা বেশ অদ্ভুত ধরনের। এখানে জঙ্গল যেন আরো গাঢ় হয়েছে, চারিদিকে লতা পাতার ঝোপঝাড় ছড়ানো ছেটানো। গাছের ডালে একটা পাখি তো দূরের কথা, কোনো একটা সবুজ পাতাই চোখে পড়ল না। এই প্রখর সূর্যালোকেও যেন অমাবস্যার কালো অন্ধকার ঘিরে রেখেছে জায়গাটা। একটু কাছে গিয়ে আসতেই যে জিনিসটা দেখলাম সেটা দেখে বুকের ভেতরটা ধড়াস করে উঠল। একটা প্রকাণ্ড মরা অশ্বত্থ গাছের নিচে রাখা একটা অদ্ভুত দর্শন মূর্তি। আমি আমার সমগ্র জীবনে বিভিন্ন জায়গায় ঘুরেছি, বিভিন্ন মানুষের সাথে মিশেছি, তাদের ধর্মীয় রীতিনীতি সবকিছুই কম বেশি আমার জানা, কিন্তু এমন অদ্ভুত দর্শন দেবতা আমি জীবনে কখনো দেখিনি। দেহটা খানিকটা মহিষের মতো, গায়ের রং অসম্ভব রকমের কালো, 2 হাতে 4টি 8টি আঙুল, তাতে তীব্র বাঁকানো ছুরির ফলার মতো নখ। মাথাটা একটু লম্বা ধরনের,
চোখ দুটো যেন আগুনের ভাঁটার মতো জ্বলছে। কানগুলো ঠিক হাতির কানের সাইজের মতো হবে, আর মাথায় কোনো চুল নেই। তার বদলে রয়েছে গন্ডারের মতো লম্বা একটা শিং। মূর্তিটি সারা গায়ে রং তুলি দিয়ে গয়নার মতো করে কিছু আঁকার চেষ্টা করা হয়েছে। অবাক হয়ে খানিকক্ষণ দেখলাম, কিন্তু কিছুতেই কিছু ভেবে পেলাম না এটা কোন দেবতার মূর্তি, আর এরা এই দেবতার পুজোই বা কেন করে। কিন্তু আমার ভাবনায় ব্যাঘাত ঘটল। দেখলাম সেই পুরোহিত গোছের লোকটা হাতে ধরে থাকা মুরগিটার দুহাত দিয়ে গলা মুচড়ে ছিঁড়ে ছুঁড়ে দিল সেই মূর্তিটার দিকে। তীব্র একটা ঝটফটানি দিয়ে আছড়ে পড়ল পাথরের সেই বিরাট মূর্তিটার গায়ে। রক্তের বিন্দুগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ল সেই মূর্তিটার গায়ে। তাতে সেই বিকট দর্শন মূর্তি যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠল। এবার সেই পুরোহিত লোকটি তার ধুতির বাঁ দিক থেকে একটা মহিষের শিঙের তৈরি শিঙা জাতীয় কিছু বার করলো। তারপর ফু দিল তাতে। বন জঙ্গল কাঁপিয়ে সেই তীব্র শিঙার আওয়াজ যেন কানের পর্দা ছিঁড়ে দেওয়ার মতো। লক্ষ্য করলাম গায়ের সকল মানুষেরা দু হাত উপরে তুলে মাথা নিচু করে অদ্ভুত কিছু এক মন্ত্র উচ্চারণ করে চলেছে। যেন মনে হয় তারা কাউকে জাগিয়ে তুলতে চাইছে গভীর নিদ্রা থেকে। দেখলাম অন্য সব লোকেদের সঙ্গে লক্ষ্মণও সামিল হয়েছে। তারও মুখ থেকে বেরিয়ে আসছেই অদ্ভুত নাম না জানা একটা মন্ত্র। কিছুক্ষণ আগেই যে লোকটার সঙ্গে এখানে এলাম মনে হলো এ যেন অন্য কোনো লোক। তবে এই দৃশ্য বেশিক্ষণ চলল না। সকলেই এবার ফেরার জন্য উদ্যত হলো। আমিও তাড়াতাড়ি সেখান থেকে চলে এসে পুনরায় নিজের জায়গায় বসে পড়লাম। স্বাভাবিকভাবেই পুরোহিত লোকটি সবার সামনে ছিল। এবার ফিরে আসার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। কিন্তু জঙ্গল থেকে বেরিয়ে হঠাৎ করে আমাকে দেখে সে থমকে দাঁড়িয়ে পড়ল। গ্রামবাসীরাও দেখলাম অবাক বিস্ময়ে আমার দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। এবার লক্ষ্মণকে দেখতে পেলাম। সে ধীরে ধীরে এগিয়ে এসে সেই পুরোহিত গোছের লোকটির কানে কানে কিছু যেন একটা বলল। লোকটি কটমট করে তাকালো লক্ষ্মণের দিকে। তার চোখের দৃষ্টি দেখে স্পষ্ট বুঝতে পারলাম তাদের এই গ্রামে কোনো এক অজানা অচেনা লোকের অবাঞ্ছিত অনুপ্রবেশ মোটেই পছন্দ হয়নি তাদের। লোকটি ইশারায় লক্ষ্মণকে কিছু বলল। লক্ষ্মণ ঘাড় নেড়ে ঘরের ভেতরে ঢুকে গেল। তারপর হাতে করে নারকেলের মালায় কিছু একটা নিয়ে এসে আমার কাছে উপস্থিত হলো। আসলে সাহাব, আপনাকে হঠাৎ করে গ্রামে নিয়ে আসায় গ্রামবাসীরা একটু অবাক হয়েছেন। আসলে ওরা শহরের মানুষজনের খুব একটা বিশ্বাস করতে চান না। স্যার, আমাদের গ্রামে নতুন অতিথি এলে এই বিশেষ পানি দিয়ে তাকে স্বাগত জানানো হয়। আমি আর আপত্তি করলাম না, দু হাতে তুলে নিলাম সেটা। প্রথম চুমুকটা দিতেই বুঝতে পারলাম মহুয়ার রসের সঙ্গে বিশেষ কোনো এক সুগন্ধি পদার্থ মেশানো আছে। খেতে মন্দ লাগলো না। খেতে খেতেই দেখতে পেলাম গ্রামের লোকেরা এবার সাদা কাপড় দিয়ে নিজেদের বাড়ির সমস্ত দিকটা ঘিরে দিচ্ছে। এই অদ্ভুত সব লোকেদের অদ্ভুত রীতিনীতি আমার মাথায় ঢুকবে না। তাই যে সমস্ত কিছু ঘটছে তাতে বেশি মাথা ঘামালাম না। কুমিল্লা গ্রাম থেকে বেরিয়ে যখন রাস্তায় পা দিলাম তখন সূর্য মধ্য গগনে। মহুয়ার রসটা বেশ কড়া না হলেও নেশাটা একেবারে মন্দ হয়নি। মাথাটা ঝিমঝিম করছিল। নিজেকে যতটা সম্ভব সামলে নিয়ে লক্ষ্মণকে জিজ্ঞেস করলাম, তোমাদের ধর্মীয় বিষয় নিয়ে কোনো প্রশ্ন করার আমার কোনো অধিকার নেই, তবু কৌতূহল বড় বালাই। কি হলো এগুলো যদি একটু বলতে ভালো হতো ভাই। আসলে সাহেব, আমি এই সম্প্রদায়ের হলেও এদের থেকে একটু আলাদা।
নিজেকে এই জঙ্গলে এই চার দেয়ালের মধ্যে আটকে রাখতে পারিনি। খান সাহেব আমাকে সেই সুযোগটা করে দিয়েছিলেন। আসলে সাহেব, এখন আমাদের ধর্মীয় দেবতার উপাসনার সময়। এখান থেকে 12 দিন সাদা কাপড় দিয়ে আমাদের বাড়ি এবং গ্রামকে ঢেকে রাখা হবে। বিশ্বাস করা হয় যে অশুভ শক্তির প্রভাব যাতে জঙ্গলে না পড়ে তার জন্য এটা করা। আমি শুধু এটুকু বলতে পারি স্যার, আপনাকে গ্রামে হঠাৎ করে নিয়ে যাওয়ায় পানহারা একটু অসন্তুষ্ট হয়েছেন, কিন্তু খান সাহেবের কথা অমান্য করে কি করে বলুন? আমার কাছে আর কিছু জিজ্ঞেস করবেন না। লক্ষ্মণকে আর কোনো কিছু জিজ্ঞেস করাটা বোকামো হবে, তাই যা জানার নিজেকেই জানতে হবে। একে বেশি ঘাঁটিয়ে লাভ নেই। তবে এটুকু আমি বুঝতে পারছি, কিছু তো একটা রহস্য অবশ্যই লুকিয়ে আছেই কুমিল্লা গ্রামে। খান সাহেবের হাভেলিতে যখন ফিরলাম তখন বেলা 2টো। খান সাহেব কোথাও একটা বেরিয়েছিলেন। বাড়ির চাকর শিবরতনকে বলাই ছিল। স্নান দান সেরে খেয়ে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়লাম। বিকেল নাগাদ উঠে বাইরে আসলাম। দেখলাম খান সাহেব এবং সুবিনয় দুজনে বসে আছে। একটু বেরিয়েছিলাম সুবিনয় লক্ষ্মণের সাথে। আচ্ছা, এখানে কুমিল্লা গ্রাম সম্পর্কে তোমরা কিছু জানো? হ্যাঁ, কুমিল্লা তো দেউলবাড়ির জঙ্গলের পাশাপাশি একটা গ্রাম। শুনেছি ওখানে একটা সম্প্রদায় বাস করে যারা আবার মানুষের সাথে খুব একটা মেশে না। লক্ষ্মণ তো ওই গ্রামেরই ছেলে। কি ব্যাপার বলুন তো, আপনি কি গিয়েছিলেন নাকি? হ্যাঁ, তবে তেমন কিছু নয়। সুবিনয় এবার বলল, আজ রাতে আমরা চুপি চুপি রওনা দেব, কিন্তু এ বিষয়ে কাউকে না জানানোই ভালো। লক্ষ্মণ আর কুলিবাড়ি বস্তির 2-4 জন লোক আমাদের সঙ্গে যাবে। লক্ষ্মণ আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবে। তখন রাত 9টা। সমগ্র এলাকাটা নিস্তব্ধ। পূর্ণিমার সাদা চাঁদের আলোয় ভেসে যাচ্ছে চরাচর। দূরে বনের মধ্যে থেকে কয়েকটা শিয়ালের ডাক আর রাত চড়া কিছু পাখির ডাক কানে আসছে। আমাদের 4 জনের সঙ্গে কুলিবাড়ি বস্তির 6 জন মজুরও হেঁটে চলেছে। বনের মধ্যে প্রবেশ করতেই শিয়ালের ডাকগুলো যেন হঠাৎ থেমে গেল। বড় বড় গাছের ফাঁক ফোঁকর থেকে চাঁদের আলো আবছা এসে পড়েছে। তাতে সামনের দৃশ্য কিছুটা স্পষ্ট। তবুও আমাদের সঙ্গে টর্চ ছিল। টর্চ জ্বেলে নিলাম। কুলিমজুর 6 জনের কাছে পেট্রোম্যাক্সের 2টো লণ্ঠন। সুবিনয় আর লক্ষ্মণ আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। আজ সকালবেলায় দেউলবাড়ির জঙ্গলের যে গ্রামটায় আমি গিয়েছিলাম, এই জায়গাটা সেই গ্রামের বেশ কিছুটা কাছে বলেই মনে হলো। সুবিনয় বলল, তোমরা কেউ কোনো শব্দ করো না, ধীরে ধীরে চলো। এই জঙ্গল কতটা ভয়ঙ্কর আমরা এখনো জানি না, চোখ কান খোলা রাখতে হবে। আমরা সবাই মিলে নিশাচরের মতো নিঃশব্দে চলতে লাগলাম। বিশ্ব চরাচর যেন অপার্থিব কোনো কিছুর আগমনে স্তব্ধ হয়ে আছে। ঝিঝি পোকার ডাকগুলোও যেন আর কানে আসছে না। জঙ্গলের অনেকটা গভীরে যে আমরা চলে এসেছি তা গাছের ঘনত্ব দেখলে বোঝা যায়। লতাপাতা ঝোপঝাড় বাঁচিয়ে আমরা যেখানে এসে দাঁড়ালাম সেই জায়গাটা দেখে স্তব্ধ হয়ে গেলাম। এই জায়গায় তো সেই জায়গা যেখানে সেই কুমিল্লা জনবসতির আদিম দেবতাকে পূজা করা হয়। কারণ আমার সামনে এখন যে জিনিসটা রয়েছে তা আমার অতি পরিচিত। একটা বিশাল পাথরের মূর্তি, তার গাটা মহিষের মতো, হাতে 4টি মাত্র আঙুল, কান দুটো হাতির কানের মতোই বড়, চোখ দুটো যেন আগুনের ভাঁটার মতো, আর মাথায় আছে প্রচণ্ড দীর্ঘ এবং ছুঁচালো একটা গন্ডারের মতো শিং। নিজের অজান্তেই একটা প্রশ্ন করে ফেললাম, সুবিনয়, তুমি কি এখানেই সেই আলো মারার নাম লেখা ফলকটা খুঁজে পেয়েছিলে? এটা তো কুমিল্লা গ্রামের পূজিত দেবতা। এর ঠিক উল্টো পাশে রয়েছে সেই গ্রাম। তুমি তুমি এই মূর্তিকে চেনো নাকি? হ্যাঁ হ্যাঁ সুবিনয়, আমি চিনি। আজ সকালেই তো লক্ষ্মণের সঙ্গে এই জায়গাটা এসেছিলাম। এখানে এসে গ্রামবাসীদের এক অদ্ভুত রীতি রেওয়াজ করে মূর্তি পূজা করতে দেখেছি আমি।
তবে এটা কোন দেবতা আমার ঠিক মনে আসছে না। এবার সুবিনয় টর্চের আলো ফেলল শটান মূর্তিটার দিকে। এবার যেন মূর্তিটাকে আরো জীবন্ত বলে মনে হচ্ছে। এই তোমরা দাঁড়িয়ে দেখছো কি? আশেপাশের গাছগুলো কাটা শুরু করো। দাঁড়ান খান সাহেব, এখন এই কাজ করবেন না। ভালো করে নিচের দিকে তাকিয়ে দেখুন, দেখুন একটা যন্ত্র আঁকা রয়েছে। আমাদের এখন এখান থেকে চলে যাওয়া উচিত, এখানে খারাপ কিছু একটা ঘটতে চলেছে। সুবিনয়ের কথা অনুযায়ী টর্চের আলো ফেললাম মূর্তিটার ঠিক নিচে, এবং সেখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম। সেখানে গোল চক্রের মতো একটা তান্ত্রিক যন্ত্র আঁকা আছে। সেই যন্ত্র আমি আগেও দেখেছি। এই যন্ত্র আমি আগেও দেখেছি সুবিনয়। বহু প্রাচীন এবং লুপ্তপ্রায় ভয়ঙ্কর এক তন্ত্র, মহাসুরী তন্ত্র। কি বলছো তুমি দেবপ্রসাদ? এই যুগে দাঁড়িয়ে তুমি এখন তন্ত্র মন্ত্র নিয়ে আলোচনা করছো? হ্যাঁ হ্যাঁ, এই সময় দাঁড়িয়েও আমি এখনো একই কথা বলছি। তুমি আমাদের বেদ পুরাণ এসবগুলোকে কি অস্বীকার করতে পারো? মহাসুরী তন্ত্র খুব প্রাচীন এবং লুপ্তপ্রায় ভয়ঙ্কর এক তন্ত্র। এই তন্ত্রের মাধ্যমে দেহে অসুর শক্তি প্রয়োগ করানো হয়। দেখবে গ্রামগঞ্জের বিভিন্ন মেলায় আগেকার দিনে এমন লোক দেখতে পাওয়া যেত, তবে তারা গুনতিতে অনেক কম। তারা এই তন্ত্রকে নাম দিয়েছিল নররাক্ষসের খেলা। সেখানে তারা এই মহাসুরী তন্ত্রের মাধ্যমে নিজের শরীরে অসুরকে প্রবেশ করাতো এবং তারা মহা শক্তিশালী হয়ে উঠত। আপনি কি বলছেন ভাদুড়ি মশাই? একটু স্পষ্ট করে বলুন তো, আমার তো মাথায় কিছু ঢুকছে না। বেশ, আমি সবকিছু স্পষ্ট করে খুলে বলছি। তবে কেউ যেন গাছের একটা পাতাও হাত না দেয়, তাহলে মহা সর্বনাশ ঘটবে। আপনারা যে ঘটনাটা আমাকে শুনিয়েছেন তা শুনে কিন্তু আমার মাথায় কোনো কিছুই ঢোকেনি। সকালে যখন আমি লক্ষ্মণের সাথে এসেই কুমিল্লা গ্রাম সম্পর্কে জানতে পারি এবং এখানে এসে এদের অদ্ভুত রীতি রেওয়াজ সম্পর্কে জানতে পারি, তখনও কিন্তু আমি কিছু বুঝতে পারিনি। কিন্তু ওদের পূজিত দেবতার মূর্তি দেখে খুব চেনা পরিচিত লাগছিল, কিন্তু আমি তখনও বুঝতে পারিনি যে কি ঘটতে চলেছে। কিন্তু এই তান্ত্রিক যন্ত্র দেখে এখন আমার কাছে সবকিছু স্পষ্ট হয়ে গেছে। কারণ এই যন্ত্রের ক্রিয়া শুধুমাত্র কাজে লাগে মহাসুরী তন্ত্রের ক্ষেত্রে। আর এই মহাসুরী তন্ত্র সম্পর্কে আমি পড়েছি। এই পাহান সম্প্রদায়ের লোকেরা হিন্দুদের কোনো পূজিত দেবতাকে পূজা করে না। এরা মহিষাসুরের পূজা করে। অসুর সম্প্রদায় ভুক্ত। মহাসুরী তন্ত্রের মাধ্যমে বিভিন্ন গ্রামে গ্রামে নররাক্ষসের খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করত এরা। সমাজ থেকে এরা অনেক দূরে। কিন্তু এটা যখন ধীরে ধীরে জনসমক্ষে আসতে শুরু করে এবং আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়, তখন এরা নিজেদেরকে আড়াল করে রাখে মানুষের থেকে, এবং এই সম্প্রদায়ের সকল মানুষেরা এই দেউল বাড়ির জঙ্গলে এসে আশ্রয় নেয়। আমার ধারণা যদি মিথ্যে না হয়, তাহলে বেগম আলম আরা এবং ওয়াজিদ আলী খানের একান্ত সময় কাটানোর জন্য হয়তো কোনো একদিনেই জঙ্গলে এসেছিলেন। আর এখানে এসেই তারা সম্ভবত জানতে পারে এখানে অতি প্রাচীন তান্ত্রিক ক্ষমতা সম্পন্ন এক সম্প্রদায় বাস করে। তাই তার সমস্ত ধনসম্পদ এবং সেই সমস্ত কাটা হাতগুলো এই জঙ্গলের এই স্থানে রেখে যায় এবং তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়ে যায় এই কুমিল্লা জনজাতির উপর। তার বদলে নবাব তাদের অভয় দান করেন যে তাদের এই জঙ্গলে অনধিকার প্রবেশ তিনি বন্ধ করবেন এবং কেউ তাদের এই জনজাতি এবং রীতিনীতি সম্পর্কে জানতে পারবে না। এইভাবে চলছিল। কিন্তু ওয়াজিদ আলী খানের মৃত্যুর পরও তারা বংশ পরম্পরায় পাহারা দিয়ে চলেছে এই ধনসম্পত্তি। কিন্তু তাহলে কুলি মজুরদেরকে মারলো কে? এখন বুঝতে পারলেন না? কুলি মজুরদেরকে কোনো জন্তু জানোয়ার বা ভূত প্রেত মারেনি। মহাসুরী তন্ত্র প্রয়োগ করে এদের মারা হয়েছে, আর এদের মেরেছে এই গ্রামবাসীরা। আপনাদের প্রত্যেকটা কার্যকলাপ, প্রত্যেকটা পদক্ষেপেই গ্রামবাসীরা জেনে গেছে, এবং আজ আমরা যে এখানে আসবো সেটাও তারা জেনে গেছে। কারণ কেউ একজন আমাদের মধ্যে মিশে আছে ভালো মানুষ সেজে, কারণ আমরা এই ধনসম্পত্তির খবর পেয়ে গেছি।
তাই আমাদেরকে ওরা জীবিত ছাড়বে না। সেই জন্য ওরা মহাসুরী তন্ত্র প্রয়োগ করেছে। চাঁদ যখন মধ্য গগনে থাকবে তখন এই গ্রামের প্রত্যেকটা মানুষ অসুর হয়ে উঠবে, আর আমাদের প্রত্যেকের উপর ঝাঁপিয়ে পড়বে ক্ষুধার্ত নেকড়ের মতো, টেনে ছিন্ন ভিন্ন করে দেবে সবাইকে। কিন্তু কে সে? সে অন্য কেউ নয়, লক্ষ্মণ। হ্যালো মিস্টার ভাদুড়ি, আপনি সত্যি অসাধারণ। এত বছর ধরে যেটা কেউ বুঝতে পারেনি সেটা আপনি দুদিনে বুঝে গেলেন। কি ভেবেছো কি তোমরা আমাদের এতদিনের অধিকার তোমরা নিয়ে চলে যাবে আর আমরা বসে বসে আঙুল চুষবো? না, আমরা অসুরের বংশধর। সমাজের কাছে আমরা প্রতিনিয়ত অপমানিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি। সমাজ থেকে এক প্রকার তাড়িয়ে দেওয়া হয়েছে আমাদের। এই জঙ্গল আমাদের, এই জঙ্গলের প্রত্যেকটা গাছপালা এমনকি প্রত্যেকটা জিনিসের উপর আমাদের অধিকার। আর যারা আমাদের অধিকারের উপর আঘাত হানতে চাইবে আর কয়েক মুহূর্ত তারপর আমরা আমাদের আসুরি শক্তি প্রয়োগ করে তোমাদের ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবো। কথাটা বলা মাত্রই সকলেই যেন বাজ পড়ার মতো স্তম্ভিত হয়ে গেল। চাঁদ এখন সম্পূর্ণ মধ্য গগনে, টর্চের আলো তখন লক্ষ্মণের উপর, কিন্তু সে তখন আর লক্ষ্মণ নেই। তার আকার এখন হয়েছে প্রায় একটা মানুষের দ্বিগুণ। চোখের মণিগুলো উল্টে সাদা হয়ে গেছে, দুই হাতের আঙুল থেকে বেরিয়ে এসেছে তীব্র ছুরির ফলার মতো নখ, মুখের দুপাশ থেকে বেরিয়ে এসেছে তীব্র বাঁকানো ধারালো দুটো দাঁত। পূর্ণিমার সাদা চাঁদের আলোয় ঝকঝক করে উঠছে সেগুলো। আর লক্ষ্মণের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে জনা 50 একই রকম দেখতে পাহান সম্প্রদায়ের সকল মানুষেরা। পূর্ণিমার সাদা চাঁদের আলোয় তাদের প্রত্যেকের দাঁত আর নখগুলো ঝকঝক করে উঠছে, যেন মনে হচ্ছে পাতাল থেকে উঠে এসেছে কোনো এক নরপিশাচের দল। আর দেরি করা ঠিক হবে না। চিৎকার করে বললাম, পালাও পালাও, যত জোরে সম্ভব পালাও, এই সীমানার বাইরে চলে যাও, পালাও, আর দেরি করো না। আমরা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে লাগলাম। যেভাবে হোক এই জঙ্গলের সীমানার বাইরে পৌঁছাতে হবে। বন জঙ্গল ভেদ করে আমরা যেদিকে পারলাম ছুটলাম, কারণ এখন এদের আটকানো স্বয়ং ঈশ্বরের পক্ষে অসম্ভব। ততক্ষণে সেই হিংস্র পিশাচের দলেরা বন জঙ্গল ভেঙে ছুটে আসছে আমাদের দিকে। দূর থেকে হঠাৎ একটা গলার আওয়াজ পেলাম, এক মর্মভীতি কণ্ঠস্বর। বুঝলাম কুলি মজুরদের মধ্যে কাউকে ধরে ফেলেছে তারা। তিনজনই হাঁপাতে হাঁপাতে জঙ্গলের সীমানার বাইরে এসে পড়লাম। আমাদের আর চলার শক্তি নেই, মাটিতে শুয়ে পড়লাম তিনজন। আমি জানি যে এরা জঙ্গলের সীমানার বাইরে বের হতে পারবে না। এদের থেকে বাঁচার এই একটাই রাস্তা। চোখ রুগড়ে দেখলাম জঙ্গলের ভেতর আগুনের ভাটার মতো বেশ কিছু চোখ দপ করে চলে উঠে আবার মিলিয়ে গেল। বুঝলাম বিপদ কেটেছে। হাঁপাতে হাঁপাতে ইমতিয়াজ খান সাহেবকে বললাম, খান সাহেব, আপনাদের বংশের যে ইতিহাস এতদিনই সমাজে চোখে আড়াল হয়েছিল, সেটা পুনরায় জনসমক্ষে না আনায় ভালো হবে। আপনি হয়তো চাইলে নিজের বল প্রয়োগ করে ওদের হত্যা করে আপনার পূর্বপুরুষের সম্পত্তি উদ্ধার করতেই পারেন, কিন্তু কি হবে এই ধনসম্পত্তি উদ্ধার করে? আপনার বর্তমানে যা ধন ঐশ্বর্য আছে তা কি যথেষ্ট নয়? কি হবে ওই ধনসম্পদ আর ওই কলঙ্কিত ইতিহাসকে পুনরুদ্ধার করে? একবার ওদের কথা ভেবে দেখুন তো। ওদের তো কোনো স্বার্থ নেই। ওরা আপনার ধনসম্পদ ঐশ্বর্য কিছুই চায় না। ওরা নিজের মতো করে বাঁচতে চায়। আপনাদের খোঁজ ওদের জঙ্গলকে, ওদের বসতিকে উজাড় করে দেবে, শ্মশান বানিয়ে দেবে। ওরা নিঃস্বার্থভাবে আপনার পূর্বপুরুষের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করে চলেছে বংশ পরম্পরায়। ওদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত নয় কি? আর সুবিনয় ইতিহাসের কথাই যদি বলো, কত ইতিহাস তো চাপা পড়ে থাকে এই পৃথিবীতে, কত সত্য তো চিরতরে অন্ধকারে ঢাকা পড়ে যায়। সব কি ইতিহাসের পাতায় ভেসে ওঠে?
এই সত্যটাও না হয় চাপাই পড়ে থাক। তারপর বহু বছর কেটে গেছে। ইমতিয়াজ খান তার বিশাল বড় হাবেলিটা ছেড়ে অন্য কোথাও যেন চলে গেছে। আর সেই কুমিল্লা গ্রামটা লুকিয়ে আছে সবার চোখের আড়ালে, এই আধুনিক সমাজ আর শহর থেকে বহু দূরে দেউল বাড়ির জঙ্গলে। সংকেত অডিও স্টোরিতে এতক্ষণ শুনছিলেন দেউল বাড়ির জঙ্গলে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সংকেত অডিও স্টোরিজ। এরপর অন্য একদিন অন্য এক সময় আমরা অন্য একটি গল্প এনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।